আবারও শুভেচ্ছা জানাচ্ছি এসো গল্প করি চ্যানেল থেকে। আজকে যে গল্পটি পড়ব, গল্পটির নাম কালো জাদুকর। গল্পটি লিখেছেন স্যার হুমায়ুন আহমেদ। এই গল্পটির ভূমিকায় স্যার লিখেছেন, আমি যা বিশ্বাস করি তাই লিখি, অবিশ্বাস থেকে কিছু লিখতে পারি না। আমার বিশ্বাসের জগৎটা আবার খুবই বিচিত্র। সেই বিচিত্র বিশ্বাসের একটা গল্প লিখলাম। গল্পটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ না করাই ভালো হবে। হুমায়ুন আহমেদ, ৯ ফেব্রুয়ারি ১৯৯৮, ধানমন্ডি, ঢাকা। চলুন তাহলে গল্পে যাওয়া যাক। পৌষের শুরু। ঝাঁকিয়ে শীত পড়েছে। সবাই বলাবলি করছে গত ২০ বছরে এমন শীত পড়েনি। এবছর বুড়ো মরা শীত পড়েছে। এই শীতে দেশের সব বুড়ো বুড়ি মরে যাবে। প্রতি শীতেই এ জাতীয় কথা লোকজন বলে, তবে এবারের কথাটা বোধহয় সত্যি। নেত্রকোনা বিউটি বুক সেন্টারের মালিক মবিন উদ্দিনের তাই ধারণা। মবিন উদ্দিনের গায়ে ফুলহাতা সোয়েটার, লাল রঙের মাফলারে মাথা কান সব ঢাকা। তারপরেও বাড়তি সাবধানতা হিসেবে ট্রাঙ্ক থেকে পুরনো একটা শাল বের করে তিনি গায়ে দিয়েছেন। শাল থেকে ন্যাপথলিনের বিকট গন্ধ আসছে। গন্ধ আগে টের পাওয়া যায়নি, রাস্তায় নেমে টের পেলেন। তার গা গুলাতে লাগল। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কড়া কোনো গন্ধই সহ্য হয় না। শুরুতে গা গুলাতে থাকে, তারপর মাথা ধরে, বমি বমি ভাব হয়। একবার কি মনে করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ শুকেছিলেন, গন্ধটা সাঁই করে মাথার ভিতর ঢুকে গেল। তারপর কি যে অবস্থা! তিনি বমি করতে শুরু করলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ বার বমি করে চোখটোক উল্টে বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আনতে হলো, স্যালাইন দিতে হলো, হুলুস্থুল ব্যাপার। শাল থেকে এত কড়া ন্যাপথলিনের গন্ধ আসবে জানলে তিনি ভুলেও শাল গায়ে দিতেন না। বড় বড় ভুল মানুষ জেনে শুনে করে না, নিজের অজান্তে করে। গন্ধওয়ালা শাল গায়ে দেওয়া তার জন্য বড় ধরনের ভুল। শুরুতে ভুলটা ধরা পড়েনি, কারণ তার নাক ঢাকা ছিল মাফলারে। নাকে গন্ধ যেতে পারছিল না। রাস্তায় নেমে বড় গাঙের বাঁধের উপর নতুন রাস্তায় ওঠার পর নাক থেকে মাফলার সরে গেল। আর সঙ্গে সঙ্গে সাই করে ন্যাপথলিনের গন্ধ তার নাকের ভেতর দিয়ে একেবারে মগজে ঢুকে গেল। তিনি কি করবেন ভেবে বের করতে পারলেন না। অর্ধেকের বেশি পথ চলে এসেছেন, আবার বাসায় ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। শালটা খুলে রাস্তায় ফেলে দেওয়া যায় না, তিনি দরিদ্র মানুষ। তার অল্প কিছু দামি জিনিসপত্রের একটা হচ্ছে এই শাল। ১৯ বছর আগে বিয়েতে তার এক মামা শ্বশুর দিয়েছিলেন। ১৯ বছরেও শালটার কিছু হয়নি। পৌষের এই প্রচণ্ড শীতে শাল গায়ে দেওয়ার জন্যই তার মোটামুটি গরম লাগছে। শুধু গন্ধটা কষ্ট দিচ্ছে। মাথা ঝিমঝিম করা শুরু হয়েছে। গা এখনো গুলাতে শুরু করেনি, তবে শুরু করবে। কে জানে, রাস্তার পাশে বসেই হয়তো বমি শুরু করতে হবে। এটা নিশ্চয়ই কোনো রোগ, হাস্যকর কোনো রোগ। তবে হাস্যকর হলেও এই রোগের চিকিৎসা হওয়া উচিত। রোগটা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে। মবিন উদ্দিন দ্রুত হাঁটছেন। সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছেন গন্ধকে পিছনে ফেলে এগিয়ে যেতে। লাভ হচ্ছে না। গন্ধ সঙ্গে সঙ্গে আসছে। নাক বন্ধ করে তিনি এখন মুখে শ্বাস নিচ্ছেন। কাজটা ভুল হচ্ছে। এতে বুকে দ্রুত ঠান্ডা লেগে যায়। তিনি যাচ্ছেন নেত্রকোনা রেল স্টেশনের উত্তরে বৈদ্যহাটা, তার ছোট বোন রাহেলার বাসায়। রাহেলার বড় মেয়ে মিতুর বিয়ের কথা হচ্ছে। পাত্রপক্ষের কয়েকজন আসবে, চাটা খাবে, পাকা কথা হবে। তার উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। জরুরি না হলে তিনি বেরোতেন না।
কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। রোজ সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর আসছে, মনে হয় ম্যালেরিয়া। লোকজন যে বলছে দেশ থেকে ম্যালেরিয়া চলে গেছে, এটা ঠিক না। কিছুই পুরোপুরি চলে যায় না, সবকিছু ফিরে ফিরে আসে। ম্যালেরিয়া আবার ফিরে এসেছে এবং তাকে শক্ত করে ধরেছে। মবিনুদ্দিন বাঁধের রাস্তা ছেড়ে মাঝপট্টি দিয়ে বাজারে ঢুকে গেলেন। বাজার থেকে রিকশা নেবেন। তার হাঁটতে ভালো লাগছে না, ভালো লাগলে হাঁটতে হাঁটতেই যেতেন। কিছু এক্সারসাইজ হতো। তার বয়স 50-এর মতো। এই বয়সে হাঁটাহাঁটির মতো এক্সারসাইজ অত্যন্ত জরুরি। হাঁটাহাঁটি একেবারেই হচ্ছে না। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাইরের দোকানে বসে বসে শরীর ধসে গেছে। তাও যদি বিক্রি বাটা হতো, একটা কথা ছিল, কোনো বিক্রি নেই। বইয়ের দোকান না দিয়ে একটা ভিডিও ক্যাসেটের দোকান দিলে হতো। রমরমা ব্যবসা। এক এক সময় এক এক জিনিসের সিজন আসে। এখন ভিডিও ক্যাসেটের সিজন। রাত 8টার মতো বাজে। প্রচণ্ড শীতের কারণেই বোধহয় বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ। নিধু সাহার কাপড়ের দোকানটা খোলা। ক্যাশ বাক্সের সামনে নিধু সাহা বিরস মুখে বসে আছে। বিক্রিবাটা মনে হয় ভালো না। মাছপট্টির সামনে চায়ের স্টলটা খোলা, সেখানে হিন্দি গান হচ্ছে। মেরা বাচপান চলা গেয়া। কয়েকজন কাস্টমার বসে বসে বিরক্ত মুখে চা খাচ্ছে। হিন্দি গান তাদের বিরক্তি দূর করতে পারছে না। চায়ের স্টলে হিন্দি গান ছাড়া অন্য কোনো গান বাজানো হয় না কেন ভাবতে ভাবতে রিকশার খোঁজে মবিনুদ্দিন এদিক ওদিক তাকালেন। কোনো রিকশা নেই। চারদিক পুরোপুরি ফাঁকা। এই শীতে কোনো রিকশাওয়ালাই বোধহয় রিকশা বের করেনি। সবাই কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে। মবিনুদ্দিনের মনে হলো মাছপট্টিতে ঢুকে তিনি আরেকটা বড় ভুল করেছেন। তীব্র ও বিকট মাছের গন্ধে তার প্রায় দম আটকে আসছে। মাছপট্টিতে মাছ নেই, কিন্তু মাছের গন্ধ রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে খারাপ গন্ধের একটা হলো কাঁচা মাছের গন্ধ। এই গন্ধ নাকে নিয়ে লোকজন চা খাচ্ছে কি করে তিনি ভেবে পেলেন না। তিনি মাথার মাফলার খুলে নাকে চেপে দ্রুত হাঁটছেন। মাছপট্টি ছাড়ালেই দর্জিপট্টি। আর একটু এগুলেই বড় রাস্তায় পড়বেন। বড় রাস্তায় রিকশা পাওয়া যাবে। রিকশা নিয়ে নেত্রকোনা বড় স্টেশনে চলে যাবেন। সেখান থেকে 20-25 গজ গেলেই রাহেলার বাসা। দর্জিপট্টির মোড়ে এসে মবিনুদ্দিন থমকে দাঁড়ালেন। বেশ কিছু লোকজন একটা লাইট পোস্টের কাছে ভিড় করে আছে। বাজারের ভেতর কয়েকটা লাইট পোস্ট, কিন্তু কোনোটাতে আলো নেই। এই একটাতেই টিউবলাইট জ্বলছে। সেই আলোয় মজাদার কিছু বোধহয় হচ্ছে। মজা ছাড়া এই শীতে এতগুলি মানুষ জড়ো হবে না। লোকজন বেশি থাকলে হইচই, সারা শব্দ হয়। এখানে কোনো শব্দ নেই। মনে হচ্ছে সবাই নিঃশ্বাস বন্ধ করে কি যেন দেখছে। তিনিও উকি দিলেন। নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো কিছু না। একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। বিস্ময়কর কোনো ম্যাজিকও না। বেদেরা যেমন ফালতু ধরনের ম্যাজিক দেখায়, সেরকম। হাতে একটা বল থাকে। একটা বল থেকে 2টা হয়, 3টা হয়, আবার সব বল শূন্যে মিলিয়ে যায়। এই লোকের ম্যাজিকও সেই রকমই। শুধু তার হাতে বল নেই, আছে পুতুল। ছোট ছোট পুতুল। পুতুলগুলি দেখতে খুব সুন্দর, একেবারে ঝকঝক করছে। একটা পুতুল থেকে 2টা হচ্ছে, 3টা হচ্ছে, আবার একটা হয়ে যাচ্ছে। এই হলো খেলা। খুবই ফালতু। এতগুলি মানুষ হাড় কাঁপানো শীতে নিঃশ্বাস বন্ধ করে ম্যাজিক দেখছে কেন মবিনুদ্দিন ভেবে পেলেন না। এমন না যে এরা কোনোদিন ম্যাজিক দেখেনি। নেত্রকোনা বেশ বড় শহর। নানান ধরনের রং তামাশা এই শহরে 2 দিন পর পর হচ্ছে। এই তো কয়েকদিন আগে মৃত্যুকূপ বলে একটা ব্যাপার হয়ে গেল। একটা ছেলে কুয়া কেটে তার ভেতর চোখ বেঁধে মোটরসাইকেল চালিয়েছে। খুবই নাকি ভয়ঙ্কর ব্যাপার। তিনি দেখতে পারেননি।
5 টাকা করে টিকিট করেছিল। অকারণে 5টা টাকা খরচ করতে মায়া লাগলো। পথের উপর ম্যাজিক দেখার একটা সুবিধা হলো টিকিট কাটতে হয় না। এই লোকের পুতুলের খেলা তিনিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পারেন। মবিনুদ্দিন ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন। আবার ঠিক যে ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন তাও না। দ্রুত হেঁটে আসায় বুকে হাঁপ ধরে গিয়েছিল। তিনি দাঁড়ালেন খানিকটা বিশ্রামের জন্যে। লোকটার ম্যাজিক শুরুতে যতটা খারাপ ভেবেছিলেন ততটা খারাপ না। বেদেরা একটা বল 2টা করার সময় হাতের মুঠি বন্ধ করে। এই লোক তা করছে না। তার খোলা হাতের তালুতে পুতুলটা বসানো। সেখানেই একটা পুতুল 2টা হচ্ছে, 3টা হচ্ছে। যা ঘটছে চোখের সামনেই ঘটছে। কিভাবে ঘটছে কে জানে। তিনি কোথায় যেন পড়েছিলেন যে ম্যাজিক যত বিস্ময়কর সে ম্যাজিকের ভেতরের কৌশল তত সহজ। এই লোকের পুতুলের ম্যাজিকের কৌশলও হয়তো খুব সহজ। অন্য পুতুল 2টা নিশ্চয়ই হাতের তালুর পেছনেই লুকানো। দেখা যায় না এমন কোনো সুতা দিয়ে বাঁধা। একটা পুতুল চোখের সামনে 2টা হয়ে যাচ্ছে, 3টা হয়ে যাচ্ছে। লোকটা হাতের মুঠি পর্যন্ত বন্ধ করছে না। আশ্চর্য তো। মবিনুদ্দিন ম্যাজিশিয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। হিপনোটিজম, চোখের ধান্দা। ম্যাজিশিয়ান রোগা এবং লম্বা, গায়ের রং কালো, বেশ কালো। মাথার চুল নিগ্রোদের চুলের মতো কোঁকড়ানো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৌষ মাসের এই প্রচণ্ড শীতে লোকটা বলতে গেলে বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে। গায়ে গোলাপি রঙের পাতলা একটা সুতির শার্ট, পরনে পায়জামা, খালি পা। এই পোশাকে কার্তিক মাসে শীত মানার কথা না। পৌষ মাসে শীত কি মানবে? বেচারা কষ্ট পাচ্ছে। তিনি নিজে ফুল হাতা সোয়েটারের উপর শাল চাপিয়েও শীত মানাতে পারছেন না। শালের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে শরীর কাঁপিয়ে দিচ্ছে। দরিদ্র হওয়ার কি কষ্ট। এই প্রচণ্ড শীতে বেচারাকে প্রায় খালি গায়ে ম্যাজিক দেখাতে হচ্ছে। ম্যাজিক শেষ হবার পর সে সবার কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে। কষ্ট করে খেলা দেখানোর পরেও তাকে ভিক্ষুকদের মতো নতজানু হয়ে কৃপা প্রার্থনা করতে হবে। মবিনুদ্দিন তার পাঞ্জাবির পকেটে হাত দিলেন। 2টো 5 টাকার নোট খচখচ করে উঠল। না, 5 টাকা দেওয়া যায় না। 1 টাকা 2 টাকা হলে দেয়া যেত। 5 টাকা অনেক টাকা। মবিনুদ্দিনের একটু মন খারাপ হলো। বেশিরভাগ লোকই তার মতো আচরণ করবে। খেলা শেষ হবার পর কিছু না দিয়েই চলে যাবে। তার জন্য লজ্জিতও বোধ করবে না। মানুষের দুঃখ কষ্ট দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে। অন্যের কষ্টে এখন আর কেউ লজ্জিত বোধ করে না। মবিনুদ্দিন লজ্জা ও অস্বস্তি নিয়ে ম্যাজিশিয়ানের দিকে তাকালেন। আশ্চর্য, ম্যাজিশিয়ানও তার দিকে তাকিয়ে আছে। স্থির চোখে তাকিয়ে আছে। চোখে পলক পর্যন্ত ফেলছে না। তার চোখ বড় বড় এবং হাসি হাসি, যেন সে মবিনুদ্দিনকে দেখে খুব মজা পাচ্ছে। মবিনুদ্দিন যে তাকে 5টা টাকা দিতে গিয়েও দিচ্ছেন না তা বুঝে ফেলেছে। মবিনুদ্দিনের একটু অস্বস্তি বোধ হলো। একদল লোকের সামনে কেউ যখন ম্যাজিক ট্যাজিক দেখায় তখন সে বিশেষ কারোর দিকে স্থির চোখে তাকিয়ে থাকে না। সবার দিকেই তাকায় কিংবা কারোর দিকেই তাকায় না। যখন বিশেষ কারো দিকে তাকায় তখন ধরেই নিতে হয় ম্যাজিশিয়ানের কোনো বদমতলব আছে। এমন কোনো ম্যাজিক যে তাকে নিয়ে করবে সে অপমানে চূড়ান্ত হবে। অন্যরা সেই অপমান দেখে খুব মজা পাবে। এই বিষয়ে তার তিক্ত অভিজ্ঞতা আছে। বছর 10 আগে কি একটা কাজে গৌরীপুর গিয়েছিলেন। দিনে দিনে কাজ শেষ করে রাতের ট্রেনে নেত্রকোনা ফেরার জন্যে স্টেশনে এসে বসে আছেন। সময় কাটানোর জন্য তিনি গৌরীপুর জংশনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করছেন। হঠাৎ দেখলেন এক জায়গায় ম্যাজিক দেখানো হচ্ছে। খুব হাততালি পড়ছে,
তিনিও কৌতূহলী হয়ে দাঁড়ালেন। সেই দাঁড়ানোই কাল হল। চ্যাংড়া ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে মধুর গলায় বলল, ভাইজান, একটু সামনে বাড়েন। তিনি এগুলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরে বলল, ভাইজানের নাম কি? তিনি তখন অস্পষ্টভাবে বুঝতে পারলেন তাকে নিয়ে রসিকতা শুরু হয়ে গেছে। তার বিব্রত ভঙ্গি দেখে দর্শক হাসতে শুরু করেছে। কোনো বুদ্ধিমান ম্যাজিশিয়ানই দর্শকদের হাসানোর এই সুযোগ নষ্ট করবে না। চ্যাংড়া ম্যাজিশিয়ানও করল না। মধুর গলায় বলল, বলেন ভাইজান, বলেন, নাম বলেন, বুলন্দ আওয়াজে বলেন। তিনি নাম বললেন। ততক্ষণে তার কপাল ঘামতে শুরু করেছে, পা কাঁপছে। একই বিপদে পড়া গেল। আচ্ছা ভাইজান, সত্যি কইরা বলেন, দেহি আপনি মানুষ না মুরগি? এই অপমানকর হাস্যকর প্রশ্ন তিনি কি জবাব দেবেন? ভয় এবং আতঙ্কে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ম্যাজিশিয়ান ফিসফিস করে বলল, মুরগি হইলে কোকর কইরা একটা ডাক দেন, দেন, ডাক দেন। কোকর করে ডাক দেবার বদলে তিনি কপালের ঘাম মুছলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরল, কানের কাছে মুখ নিয়ে গানের মতো করে বলল, মুরগি বলে কোকর কো, মোরগ বলে কি গো, তোমার হইছে কি? দর্শক হেসে প্রায় গড়াগড়ি খেতে লাগল। তিনি মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমাকে এ কি অপমানের মধ্যে ফেললে? অপমানের তখন মাত্রা শুরু। এরপর যে আরম্ভ হলো তা ভাবলে তিনি এখনো শিউরে ওঠেন। চ্যাংড়া ম্যাজিশিয়ান তার পাঞ্জাবির পেছনে হাত দিয়ে একটা ডিম বের করে নিয়ে এলো। তারপর ডিম আনতেই শুরু করলো। একসময় গম্ভীর গলায় বলল, ভাইজান, দেখি বিলাতি মুরগি, ডিম পারতেই আছে, পারতেই আছে। পুতুল হাতে এই জাদুকর চ্যাংড়া ম্যাজিশিয়ানের মতো না। সে তার দিকে এখনো তাকিয়ে আছে। সেই তাকানোয় মমতা আছে। তার চোখের দৃষ্টিই বলে দিচ্ছে সে কাউকে অপমান করবে না। কয়েকটা পুতুল দিয়ে মজার কিছু খেলা দেখাবে, সম্ভবত টাকা পয়সাও চাইবে না। কেউ দিলে দেবে, না দিলে না। ম্যাজিশিয়ানদের নিয়মই হচ্ছে বকবক করা, অকারণে কথা বলে লোকজনদের বিভ্রান্ত করা। এই লোক তাও করছে না। মবিনুদ্দিন অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছেন। এখন পর্যন্ত তিনি ম্যাজিশিয়ানের কোনো কথা শুনেননি। এই জাদুকরের গলার স্বর নিশ্চয়ই গৌরীপুরে চ্যাংড়া ম্যাজিশিয়ানের মতো কর্কশ না। তার গলার স্বর শুনতে পারলে ভালো লাগতো। জাদু দেখানো শেষ হলে সে একসময় কথা বলবে। ততক্ষণ অপেক্ষা করা যাবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। আরে আরে, এ কি? পুতুলগুলি দেখি বেলিফুল হয়ে গেছে। ম্যাজিশিয়ানের হাত ভর্তি বেলি ফুল। আর কি গন্ধ ফুলের! তিনি এত দূর থেকেও গন্ধ পেলেন। মবিনুদ্দিন বড় রাস্তার দিকে রওনা হলেন। তার মন একটু খুঁতখুত করতে লাগল। জাদুকরকে 5টা টাকা দিয়ে এলেও পারতেন। এই প্রচণ্ড শীতে বেচারা শুধু পাতলা একটা শার্ট গায়ে দিয়েছিল। আহারে! একটা বিস্ময়কর ব্যাপার মবিনুদ্দিন লক্ষ্য করলেন না। তার গন্ধ সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি ন্যাপথলিনের কড়া গন্ধ পাচ্ছেন না। তাকে নর্দমা টপকে যেতে হলো, যেখানে একটা কুকুর মরে গলে পড়ে আছে। তার পচা শরীর থেকে বিকট গন্ধ আসছে। তিনি সেই বিকট গন্ধও পেলেন না। তার নাকে বেলি ফুলের মিষ্টি সৌরভ লেগে রইল। বিয়ের আলাপ শেষ হলো রাত 11টায়। মবিনুদ্দিনের বিরক্তির সীমা রইল না। একই কথা 6বার 7বার করে বলা হচ্ছে।
সামান্য একটা তারিখ ঠিক করা নিয়ে এত কথা বলারই বা কি আছে? বিয়ের তারিখ ঠিক হলো মাঘ মাসের ৯ তারিখ, শুক্রবার। জুমার নামাজের পর এজিন কাবিন হবে। 40,000 টাকা কাবিন, অর্ধেক জেওরপাতিতে উসুল। ছেলেকে দিতে হবে একটা মোটরসাইকেল, আর কিছু না। মোটরসাইকেলের তার নাকি খুব শখ। মোটরসাইকেলের বাইরে যদি মেয়ের বাবা মা শখ করে কিছু দিতে চায়, দিবে। তবে পাত্রপক্ষের কোনো দাবি নাই। আলোচনা শেষে খাওয়া দাওয়া। কোরমা, পোলাও, ঝালগোস্ত, ফিন্নি, প্রচুর আয়োজন। রাহেলার রান্না ভালো। মবিনুদ্দিন আরাম করে খেলেন। ঘরে ফেরার জন্য যখন উঠলেন, তখন রাত বাজে 12টা। রাহেলা বলল, ভাইজান রাতটা থেকে যান, শীতের মধ্যে কোথায় যাবেন? মবিন সাহেব থেকে যেতে পারতেন। বাসায় বলেও এসেছেন, বেশি দেরি হলে থেকে যাবেন। থেকে গেলে তাকে নিয়ে বাসায় কেউ দুশ্চিন্তা করবে না। কিন্তু থাকতে ইচ্ছা করছে না, কেন জানি অস্থির লাগছে। এত রাতে রেল স্টেশন ছাড়া কোথাও রিক্সা পাওয়া যাবে না। মবিনুদ্দিন রেল স্টেশনের দিকে রওনা হলেন। বাইরে কনকনে হাওয়া বইছে। মবিনুদ্দিনের মনে হলো, গত 20 বছরে না, 40 বছরেও নেত্রকোনায় এত শীত পড়েনি। রাহেলার বাড়িতে রাতটা থেকে গেলেই হতো। এত রাতে বের হওয়া বোকামি হয়েছে। এই বয়সে বুকে ঠান্ডা বসে গেলে সমস্যা হবে। মবিনুদ্দিন কোনো রিক্সা পেলেন না। একজন বুড়ো রিক্সাওয়ালা পাওয়া গেল, সে এত দূরের পথ যাবে না। তিনি যখন মনে মনে ঠিক করে ফেলেছেন রাতটা রাহেলার বাসাতেই কাটাবেন, তখনই কালো জাদুকরকে দেখলেন। টিকিট ঘরের সিঁড়িতে বসে আছে, হাসি মুখে তাকিয়ে আছে তার দিকেই। তাকে ঠিক আগের মতো লাগছে না, একটু যেন অন্যরকম লাগছে। আগে গায়ে গোলাপি রঙের শার্ট ছিল, এখন শার্টের রং মনে হলো নীল। মাথার চুল ছিল কোকড়ানো, এখন সেরকম মনে হচ্ছে না। বয়সও অনেক কম মনে হচ্ছে। ব্যাপারটা কি? মবিনুদ্দিন কালো জাদুকরের দিকে এগিয়ে গেলেন। ইতস্তত করে বললেন, দর্জিপট্টিতে তুমি কি ম্যাজিক দেখাচ্ছিলে? সে হ্যাঁ সূচক মাথা নেড়ে হাসল। তোমার নাম কি? সে আবারও হাসল। আচ্ছা, ছেলেটাকে সঙ্গে করে বাসায় নিয়ে গেলে কেমন হয়? বাসায় নিয়ে 4টা গরম ভাত খাইয়ে দেওয়া। তাকে বললে সে কি যাবে? মনে হচ্ছে যাবে। মবিনুদ্দিন ইতস্তত করতে লাগলেন। অচেনা একজন মানুষকে দুপুর রাতে হুট করে বাড়িতে নিয়ে আসা যায় না। তাছাড়া পথে ঘাটে যারা ম্যাজিক দেখায় তারা খুব সুবিধার মানুষ হয় না। ধান্দাবাজ মানুষই ম্যাজিশিয়ান হয়। এরা দিনে ম্যাজিক দেখায়, রাতে চুরিচামারি করে। ছেলেটাকে অবশ্য ধান্দাবাজ মনে হচ্ছে না। ধান্দাবাজ মানুষ কথা বেশি বলে, প্রয়োজনে অপ্রয়োজনে হড়বড় করে কথা বলে। এই ছেলে কথা বলছেই না। বোবাকালা না তো। নিশ্চিত হবার জন্য মবিনুদ্দিন আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে জবাব দিল না, মাথা নিচু করে হাসল। মবিনুদ্দিন বললেন, কথা বলতে পারো না? পারি। পারো তাহলে কথা বলছো না কেন? সে আবারও হাসল। ছেলেটার হাসি সুন্দর। ধান্দাবাজ মানুষ সুন্দর করে হাসতে পারে না, তাদের হাসির মধ্যেও একটা কিন্তু থাকে। আচ্ছা, ছেলেটাকে বইয়ের দোকানে একটা চাকরি দিয়ে দিলে কেমন হয়? সেলসম্যান। পেটে ভাতে থাকবে, মাঝে মধ্যে কিছু হাত খরচ। না, বইয়ের দোকানে চাকরি দেওয়া যাবে না। বইয়ের দোকানে চাকরি করতে হলে পড়াশোনা জানতে হয়। পথে ঘাটে যারা ম্যাজিক দেখায়
তারা পড়াশোনা জানে না। তারা ক অক্ষর শূকর মাংস টাইপ হয়। তুমি কি লেখাপড়া কিছু জানো? বই পড়তে পারো? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। মবিনুদ্দিনের মনটা ভালো হয়ে গেল। তিনি হাসি মুখে বললেন, তোমার ম্যাজিক দেখে সন্তুষ্ট হয়েছে। ভালো ম্যাজিক। যাই হোক, তুমি কি খাওয়া দাওয়া কিছু করেছ? ছেলেটা না সূচক মাথা নাড়ল। মবিনুদ্দিনের মনে হলো প্রশ্নটা করা উচিত হয়নি। একটা মানুষ রাত পর্যন্ত না খেয়ে বসে আছে, এটা জানার পর তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া যায় না? সারা পৃথিবীতে বহু লোক রাতে না খেয়ে ঘুমোতে যায়। তাতে আমাদের খারাপ লাগে না, কারণ আমরা কাউকে জিজ্ঞেস করি না সে খেয়েছে কিনা। তোমার শীত লাগছে না? সে না সূচক মাথা নাড়ল। এই প্রচণ্ড শীতে হাফ শার্ট গায়ে দিয়ে সে বসে আছে আর বলছে শীত লাগছে না। এটা একটা কথা হলো? শীত অবশ্যই লাগছে, স্বীকার করছে না। গায়ের শালটা কি তাকে দিয়ে দিবেন? এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। সুরমা জানতে পারলে হইচই করে বাড়ি মাথায় তুলবে। বরং তাকে বাড়িতে নিয়ে যাওয়া যায়। বাড়িতে নিয়ে পুরনো চাদর টাদর কিছু দিয়ে দিলেই হবে। 4টা ভাত খাইয়ে একটা চাদর দিয়ে বিদায়। সেলসম্যানের চাকরি দিয়ে বাড়িতে রেখে দেওয়া ঠিক হবে না। এমনিতেই সংসার চলে না, আর একটা বাড়তি মুখ। মবিনুদ্দিন গলা খাকারি দিয়ে বললেন, তুমি চলো আমার সঙ্গে। ছেলেটা উঠে দাঁড়ালো, দেরি করল না, যেন সে তার সঙ্গে যাবার জন্য তৈরি হয়েই বসেছিল। তোমার নাম কি তা তো এখনো জানা হলো না। টুনু। কি বললে নাম? টুনু। ও আচ্ছা আচ্ছা। মবিনুদ্দিন বেশ অস্বস্তি বোধ করছেন। টুনু তার বড় ছেলের নাম। 5 বছর আগে মারা গেছে। 5 বছর দীর্ঘ সময়, প্রায় অর্ধযুগ। তবু মনে হয় এই তো সেদিন। সবকিছু ছবির মতো ভাসে। টুনু নেত্রকোনা কলেজে ইন্টারমিডিয়েট পড়ত। হঠাৎ খবর এলো তার প্রচণ্ড পেটে ব্যথা। কলেজ থেকে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখন সন্ধ্যা। তার নিজের শরীর ভালো লাগছে না বলে আগেভাগে দোকান বন্ধ করে ঘরে ফেরার কথা ভাবছেন। তখনই খবরটা এলো। তিনি হাসপাতালে ছুটে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো না। তাকে বলা হলো কিছুক্ষণ আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। সে আছে পোস্ট অপারেটিভ রুমে। জ্ঞান ফিরেনি, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পোস্ট অপারেটিভ রুমে কারোর প্রবেশ নিষেধ। তিনি হাসপাতালের বারান্দায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। একজন ডাক্তার এসে সান্ত্বনা দিলেন। আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন? অ্যাপেন্ডিক্স অপারেশন কোনো ব্যাপারই না, ফোড়া কাটার মতো। পার্থক্য একটাই, এই ক্ষেত্রে ফোড়াটা শরীরের ভেতরে। যান, এক কাপ চা খেয়ে এসে খোঁজ নিন। ততক্ষণে ছেলের জ্ঞান ফিরে আসবে, তার সঙ্গে কথা বলতে পারবেন। তিনি চা খেতে গেলেন। ফিরে এসে শুনলেন ছেলে মারা গেছে। মৃত্যুর আগে তার জ্ঞান ফিরে এসেছিল। সে ফিসফিস করে বলেছিল, বাবা আসেনি, বাবা। চা খেতে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকলে ছেলের সঙ্গে তার দেখা হতো। সামান্য এক কাপ চায়ের জন্যে ছেলের সঙ্গে তার শেষ দেখা হলো না। এরপর থেকে তিনি চা খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ প্রায় 6 বছর হলো তিনি চা খান না। জাদুকরের নামও টুনু। এটা কি বিস্মিত হবার মতো কোনো ঘটনা? না, বিস্মিত হবার মতো কোনো ঘটনা না। টুনু খুব কমন নাম, অনেকেরই থাকে। টুনটুনি থেকে টুনু। এই জাদুকরের বাবা মা ছেলের নাম টুনু রেখেছেন।
তাহলে তিনি এত অস্বস্তি বোধ করছেন কেন? সমস্যাটা কি? মবিনুদ্দিন রিকশায় উঠে সমস্যা ধরতে পারলেন। তিনি বুকের ভেতর এক ধরনের কাঁপন অনুভব করলেন। জাদুকরের সঙ্গে কোথায় যেন টুনুর একটা মিল আছে। মিলটা কোথায়? টুনুর গায়ের রং ছিল ধবধবে সাদা। রূপকথার বইয়ে দুধে আলতা রং বলে একটা কথা পাওয়া যায়, অবিকল সেই ব্যাপার। নজর লাগবে বলে তার মা অনেক বয়স পর্যন্ত তার কপালে এত বড় একটা কাজলের টিপ দিয়ে রাখত। জাদুকরের গায়ের রং কুচকুচে কালো। টুনু সারাক্ষণ বকবক করত। তার কথার যন্ত্রণায় তিনি নিজে কতবার বলেছেন একজন জুতা সেলাইওয়ালা ডেকে টুনুর মুখটা সেলাই করে দেয়া দরকার। আর এদিকে জাদুকর ছেলেটা কথাই বলে না। যে কোনো প্রশ্ন 2-3 বার করে করতে হয়। চেহারায় কি কোনো মিল আছে? না, চেহারাতেও মিল নেই। টুনুর মুখ ছিল লম্বাটে, এই ছেলেটির মুখ গোলাকার। টুনুর চুল ছিল কোকড়ানো, এর চুল কোকড়ানো না। তাহলে ছেলের সঙ্গে মিলের ব্যাপারটা মাথায় আসছে কেন? কেন মনে হচ্ছে এই ছেলের সঙ্গে টুনুর মিল আছে? মবিনুদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। তোমার দেশ কোথায়? সে হাসল। প্রশ্নের জবাব দিতে ইচ্ছা না হলে মানুষ যে ভঙ্গিতে হাসে সেই রকম হাসি। তোমার দেশ কোথায় বলতে চাচ্ছ না? সে না সূচক মাথা নাড়ল। বলতে কি তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলার দরকার নেই। মবিনুদ্দিন চিন্তিত মুখে সিগারেট ধরালেন। নতুন এক দুশ্চিন্তায় তিনি এখন আক্রান্ত হয়েছেন। অচেনা অজানা একটা ছেলেকে দুপুর রাতে বাসায় নিয়ে তুলছেন। সুরমা ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। খুব ভালোভাবে নেবার কথা না। সুরমা অল্পতেই রেগে যায়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের স্নেহ মমতা কমতে থাকে, রাগ বাড়তে থাকে। সুরমার ক্ষেত্রেও তাই ঘটেছে, তবে অন্যের তুলনায় বেশি ঘটেছে। ফাঁকা রাস্তায় রিকশা খুব দ্রুত চলছে। বাতাসের কারণে শীতটা 10 গুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে। ঠান্ডা বাতাস নাক, মুখ আর কানের ফুটো দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। তিনি থরথর করে কাঁপছেন, অথচ ছেলেটা চুপচাপই বসে আছে। গায়ের গরম শালের একটা অংশ কি ছেলেটাকে দিয়ে দিবেন? মন ঠিক করতে করতে রিকশা বাসার সামনে এসে থামল। ছেলেটাকে নিয়ে সরাসরি বাসায় ঢোকার সাহস তার হল না। সুরমা কি জাতীয় হইচই শুরু করবে কে জানে। রেগে গেলে তার কথাবার্তারও কিছু ঠিক থাকে না। ছেলেটাকে তিনি রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন। শুকনো গলায় বললেন, একটু দাঁড়াও, আমি ডেকে নিয়ে যাব। তিনি ভয়ে ভয়ে দরজার কড়া নাড়লেন। দ্রুত ভাবতে চেষ্টা করলেন সুরমাকে ব্যাপারটা কিভাবে বলবেন। আসলে বড় ভুল হয়ে গেছে। রিকশাতেই ভেবে ঠেবে ঠিক করে রাখা দরকার ছিল। রিকশায় সারাক্ষণ তিনি তার ছেলের কথা ভেবেছেন। তৃতীয়বার কড়া নাড়তেই তার মেয়ে সুপ্তি দরজা খুলে দিল। সুপ্তির দিকে তাকিয়ে মবিনুদ্দিনের মন খারাপ হয়ে গেল। আহারে, কি সুন্দর তার এই মেয়েটা। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ আল্লাহ তার এই মেয়েকে দিয়েছেন। কি ঘন কালো চোখ, দীর্ঘ পল্লব। অথচ সুপ্তির এই চোখ কোনো কাজে আসে না। সুপ্তি চোখে দেখে না। মবিনুদ্দিন বললেন, জেগে আছিস নাকি মা? সুপ্তি বলল, না, ঘুমোচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে দরজা খুললাম। সুপ্তির বয়স 12। সে চাদরে শরীর ঢেকে মাথাটা এমনভাবে বের করেছে যে তাকে অনেক বড় বড় লাগছে। মবিনুদ্দিন ভেবে পেলেন না মেয়েটা এত রাত পর্যন্ত জেগে আছে কেন।
অবশ্য জেগে থাকায় ভালোই হয়েছে, শুরুতেই তাকে তার স্ত্রীর মুখোমুখি হতে হয়নি। নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া গেছে। তাছাড়া সুপ্তি তার বাবাকে অনেকবার মার রাগ থেকে উদ্ধার করেছে, হয়তো এবারও করবে। মবিনুদ্দিন নিচু গলায় জিজ্ঞেস করলেন, মা জেগে আছে? এত রাত হয়েছে, আমরা ভেবেছিলাম তুমি আসবে না। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? সুপ্তি জবাব দেবার আগেই সুরমা চলে এলেন। কঠিন গলায় বললেন, রাত দুপুরে আসার দরকার ছিল কি? থেকে গেলেই পারতে। খেয়ে এসেছ তো? দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? এটা আবার কিরকম ঢং? ভেতরে আসো। মবিনুদ্দিন ইতস্তত করে বললেন, আমার সঙ্গে একটা ছেলে আছে, ও 4টা ভাত খাবে। সুরমা গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছেলে আছে মানে কি? তুমি ছেলে পেয়েছ কোথায়? রাস্তায় ম্যাজিক দেখাচ্ছিল, সারাদিন কিছু খাইনি, ভাবলাম 4টা ভাত খাইয়ে দেই। ম্যাজিক ফ্যাজিক দেখানো লোকজন তুমি রাত 1টার সময় বাসায় নিয়ে আসছো? এর মানে কি? হঠাৎ এত দরদ উঠল কেন? একটা ছেলে না খেয়ে আছে। কতজনই তো না খেয়ে আছে, তাদের কোলে করে বাসায় নিয়ে আসতে হবে? মবিনুদ্দিন অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। সুপ্তি বাবার সাহায্যে এগিয়ে এলো। সে মার দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাবার ভাত তো বাড়াই আছে, দিয়ে দাও, খেয়ে চলে যাক। আচ্ছা থাক, তোমার দিতে হবে না, আমি এনে দিচ্ছি। আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। সুরমা মুখ গম্ভীর করে চলে গেলেন। সুপ্তি বলল, তোমার ম্যাজিশিয়ান কোথায় বাবা? রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? তোর মার ভয়ে আমি দাঁড় করিয়ে রেখেছি। তোর মা হ্যাঁ বললে বাসায় নিয়ে আসব, এই ছিল পরিকল্পনা। ডেকে নিয়ে এসো। মবিনুদ্দিন টুনুকে ডাকতে গেলেন। দরজা ধরে সুপ্তি দাঁড়িয়ে আছে। তার বাবা রাত 1টার সময় ম্যাজিশিয়ান ধরে নিয়ে এসেছেন। এই ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগছে। খাওয়ার পর ম্যাজিশিয়ান ভদ্রলোক কি 2-1টা ম্যাজিক দেখাবেন? দেখাবেন হয়তো। গায়কদের গান গাইতে বললে তারা নানান অজুহাত তুলে, গলা ঠিক নেই, ঠান্ডা লেগে গলা বসে গেছে, মুড নেই। ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখাতে বললে তারা সঙ্গে সঙ্গে দেখায়, না বললেও দেখায়। ইনিও নিশ্চয়ই দেখাবেন। দেখালেও সে দেখতে পাবে না, তাতে অসুবিধা নেই। কি ম্যাজিক হচ্ছে তা বলে দিলেই সে কল্পনা করতে পারবে। সুপ্তির ধারণা, তার কল্পনার ম্যাজিক আসল ম্যাজিকের চেয়েও ভালো। ছেলেটি খেতে বসেছে। বসার ঘরের টেবিলে তাকে খেতে দেওয়া হয়েছে। ভাত তরকারি সবই ঠান্ডা। রাস্তার একটা ফালতু মানুষ খাবে, তার জন্য ভাত তরকারি গরম করার প্রশ্ন ওঠে না। ছেলেটা ঠান্ডা খাবারই খাচ্ছে, বেশ আরাম করে খাচ্ছে। তার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্ষুধার্ত। প্লেট থেকে একবার শুধু মুখ তুলে সুপ্তিকে দেখল। তার চোখে সামান্য হলেও বিস্ময় ঝিলিক দিল। মবিনুদ্দিন বললেন, এ হলো সুপ্তি, আমার মেয়ে, আমার একটাই মেয়ে। আর সুপ্তি, এই ম্যাজিশিয়ানের নাম টুনু। ম্যাজিশিয়ান বলল, তুমি ভালো আছো? বলেই উত্তরের অপেক্ষা না করে খেতে শুরু করল। সুপ্তির সারা শরীর কেঁপে উঠল। এই ম্যাজিশিয়ানের গলার স্বর অবিকল তার ভাইয়ের মতো। মনে হচ্ছে অনেকদিন পর টুনু ভাইয়া ফিরে এসেছে। তাকে জিজ্ঞেস করছে, তুমি ভালো আছো?